একদিকে সন্তান জন্ম দিয়ে হসপিটালে ভর্তি রূপা, অন্যদিকে শোনে যে স্বামী দ্বিতীয় বিয়ে করে বউয়ের সাথে রাত কাটাচ্ছে। তাই তার সন্তানকে সে দেখতেও আসেনি। সেই মুহূর্তে একটা মেয়ের কেমন লাগতে পারে সেটা শুধু সেই মেয়েই জানে যারা কিনা নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিয়েছে। পৃথিবীতে মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ কাউকে দিতে পারে না বা দিতে চায় না। তবুও কিছু কিছু মেয়ের সেই ভাগটাই অনিচ্ছাকৃতভাবেই দিতে হয়। আশ্চর্যজনক বিষয় হচ্ছে রূপা আর রূপার স্বামীর সাথে কোনো রকম দ্বন্দ্ব বা ঝগড়াও হয়নি। এমনকি তারা খুব খুশিও ছিলেন তাদের প্রথম সন্তান হবে এই বিষয়টা নিয়ে। হসপিটালে ভর্তি হবার আগের দিনও তারা বাচ্চার নাম কী রাখবে, বাচ্চা কাকে বেশি ভালোবাসবে, বাচ্চাকে বড় হলে কী বানাবে, এই সব নিয়ে গল্প করছে। রূপা সবসময় ভাবতো ওর মতো ভাগ্যবতী মেয়ে হয়তো দুনিয়াতে আর একটাও নেই, যার স্বামী কিনা তাকে এত ভালোবাসে। মেয়েটা বিয়ের পর থেকেও ওর স্বামীকে রেখে বাবার বাসায় পর্যন্ত যেত না। মেয়েরা বিয়ে হয়ে গেলেও বাবার বাড়ি ছাড়তে চায় না। আর রূপা তার বরকে পেয়ে বাবার বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে। শাশুড়ি যখন বলতো তুমি বাসায় কেন যাও না, রূপা তখন উত্তর দিত আমার ভালো লাগে না মা। রূপাকে আরাফ ভালোবেসে বিয়ে করেছে। রূপা যদিও প্রথমে পাত্তা দিত না, কারণ আরাফ ছিল হ্যাংলা পাতলা একটা ছেলে, গাল ভাঙা, চেহারা কাটিং সুন্দর হলেও তাকে দেখতে ভালো লাগতো না, কারণ সে শুকনা ছিল। আর অন্যদিকে রূপা ছিল একদম ফর্সা, দেখতে খুবই সুন্দরী, তবে ওর নিজেরও ছিল শুকনা। কিন্তু আজকাল মেয়েরা শুকনা হলেই সবাই বলে স্লিম সুন্দরী, আর ছেলেরা শুকনা হলে বলে এই ছেলে নিশ্চয় নেশা করে। এই হলো এই যুগের মানুষের অবস্থা। রূপা দেখতে সুন্দরী ছিল বলে আরাফ খুব সহজে প্রেমে পড়ে যায় রূপার। ওদের দেখা হয় কর্মসূত্রে, দুজনই এক কোম্পানিতেই জব করত। রূপাকে প্রথম দেখে আরাফ যেন জ্ঞান হারিয়ে ফেলে অবস্থা। কিন্তু ওই যে বললাম রূপার পছন্দ না এমন ছেলে। আরাফ একদিন জব চলাকালীন সময় রূপাকে ডেকে বলছিল আমি তোমায় কিছু বলতে চাই রূপা। রূপা সেদিন উত্তর দিয়েছে যা বলতে চান তা বলেও কোনো লাভ হবে না, তাই না বলাটাই ভালো। রূপা আরাফের কিছুদিনের ভাবসাব দেখে, চোখের চাহনি দেখে বুঝতে পেরেছিল আরাফ রূপাকে পছন্দ করে। আর রূপার আজকের কথায় আরাফও বুঝতে পারে রূপা আরাফকে তেমন একটা পছন্দ করে না। তাই আরাফ খুব বুদ্ধি করে রূপার মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো। একজনের কাছ থেকে বাসার ঠিকানা নিয়ে চলে গেল রূপার বাসায়। রূপা জব থেকে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবেমাত্র একটু রেস্ট নিতে শুয়েছে, আর কলিং বেলের আওয়াজ উঠে গিয়ে দরজা খুলতেই দেখে আরাফ। আপনি আমাদের বাসায়? ঠিকানা পেলেন কই? কী দরকারে এসেছেন? ভেতরে তো আসতে দিব আগে নাকি? আচ্ছা আসুন। রূপা আরাফকে আর তার বন্ধুকে বসতে বলে নাস্তা আনতে চলে যান। রূপার মা এসে তাদের সাথে কথা বলা শুরু করে। রূপার নাস্তা নিয়ে আসে। সবাই নাস্তা করার পর আরাফ রূপার মাকে সোজাসুজি বলে দেন আন্টি, আমি রূপাকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। যদি আপনারা রাজি হন তাহলে আমি আপনাদের বাসায় আমার পরিবারকে পাঠাবো। রূপাও কি তোমাকে ভালোবাসে? না আন্টি। তাহলে? আমি ওর পছন্দ ছাড়া ওকে বিয়ে দিব না বাবা। ও যদি তোমাকে পছন্দ করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আরাফ ওর বায়োডাটা ও রূপার মাকে দেয়। রূপার মা ভাবে ছেলে তো ভালোই, কিন্তু রূপার মত থাকাটাও জরুরি। আরাফ সেদিন যাবার সময় রূপার মাকে বলে যায় আপনি একটু বুঝাবেন ওকে মা। ডিরেক্ট মা বলে সম্বোধন করে যায় আরাফ রূপার মাকে। রূপার মাও আরাফের ব্যবহারে, ওর বংশমর্যাদা, স্ট্যাটাসের কথা শুনে গলে যায়, রাজি হয়েও যায়। এরপর থেকে আরাফ শুরু করে রূপাকে ইমপ্রেস করা। রূপা জবে আসার আগে ওর টেবিলে ফুলের তোড়া রেখে দেয় আরাফ প্রতিদিন। কখনো কাচের চুড়ি, কখনো লাল টিপের পাতা, কখনো বা পায়েল। একদিন জব থেকে বাসায় ফেরার পথে ঝুম বৃষ্টি শুরু হয়। রূপা ভিজে একাকার। রাস্তায় কোনো রিক্সা বা গাড়িও নেই। রূপা খুব বৃষ্টি বলে একটা দোকানের পাশে দাঁড়ায়। আর তখনই একটা গোলাপ হাতে আরাফ হাজির হয়। গোলাপটা নিয়ে আরাফ বসে পড়ে রাস্তার মাঝখানে আর জোরে জোরে বলতে থাকে রূপা, আমি তোমাকে ভালোবাসি। আমাকে বিয়ে করবে? তুমি যদি আজ উত্তর না দাও তাহলে আমি এখান থেকে আজ উঠব না। রূপা দোকান থেকে আরাফের দিকে এগিয়ে আসে, তারপর আরাফের সামনে এসে দাঁড়ায়। বিয়ে করবে আমায় রূপা? আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। অতীত শুনবে আমার? আমার একটা অতীত আছে, আর সেই অতীতের কথা শুনলে এক্ষুনি আপনি এখান থেকে উঠে চলে যাবেন। কী অতীত? কী এমন অতীত আছে তোমার?
যেই অতীতের কথা শুনলে উঠে চলে যাব আমি? বলেই ফেলো আমায় তাহলে। তবে শুনুন, আজ থেকে ৩ বছর আগে আমার ডিভোর্স হয়েছে। আমার বিয়ে হয়েছিল। আমি সেখানে সংসার করেছি এবং একটা সময় আমাদের ডিভোর্স হয়ে যায়। আমি একজন ডিভোর্সি। কথাগুলো শুনে আরাফ বসা থেকে উঠে দাঁড়ায়। বলেছিলাম না কথাগুলো শোনার পর চলে যাবেন? হয়েছে সব জানা এখন। এবার আসুন। রূপা, আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করবে আমায়? রূপা এবার আরাফের কথা শুনে অবাক হয়ে যায়। মানে, আপনি কি আমার কথাগুলো ফান মনে করছেন? না, একদম না। তাহলে কিভাবে একটা ডিভোর্সি মেয়েকে আপনি আপনার জীবনে জড়াতে চান? একটা কথা কি জানো রূপা, ভালোবাসা এসব বিয়ে, ডিভোর্স, সংসার করা এসব মানে না। আমি তোমার অতীত দিয়ে কী করব? বুঝলাম, তোমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো এখানে আমার তো কোনো দোষ নেই। তাহলে এই একটা কারণে তুমি কেন কষ্ট পাবে আজীবন? দেখুন, আপনি একটা আনম্যারিড ছেলে আর আমি ডিভোর্সি। আপনার পরিবার কোনোদিন মেনে নেবে না এ সম্পর্ক। তাছাড়া সমাজের লোকজন আমার দিকে, আপনার দিকে আঙ্গুল তুলে কথা বলবে। আপনি কি এসব মানতে পারবেন? আর তাছাড়া আমার আগের বিয়ে নিয়ে একটা সময় ঠিকই আমাকে আপনি খোঁটা দিবেন। আর তখন যদি আমাকে কোনো কারণে ছেড়ে দেন, আমি কোথায় যাব বলতে পারেন? ছিঃ, এমন কথা ভাবতে পারলে তুমি? আমি তোমাকে খোঁটা দিব? আমি তোমাকে ছেড়ে দেব? যেই আমি তোমাকে পাবার জন্য পাগলের মতো ঘুরছি, সেই আমি কি না তোমাকে পেয়ে হারিয়ে ফেলবো? আমি কথা দিচ্ছি, কোনোদিন তোমাকে আমি তোমার অতীত সম্পর্কে কিছু বলবো না, আর কোনোদিন তোমার হাত ছাড়বো না। বিয়ে করবে আমায়? আমি না তোমায় অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সত্যি কোনোদিন ছেড়ে যাবেন না তো? একদম না। সারা জীবন আগলে রাখবো, ভালোবাসবেন তো? রাখবো। সারা জীবন ভালোবাসবো। রূপা আরাফকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অ্যাকসেপ্ট করে নেয় আরাফের প্রপোজাল। আর সেই থেকেই শুরু হয় তাদের ভালোবাসা। এরপর থেকে অফিস শেষ করে দুজন একসাথে ঘুরতে বের হয়। কখনো পার্কে ঘুরে বেড়ায়, যখন তখন ফোনে কথা হয়। সামনাসামনি যখন না থাকে, রূপাও আরাফকে ভালোবেসে ফেলে অনেক। দুজনের ভালোবাসায় একটা সময় গভীর ভালোবাসায় পরিপূর্ণ হয়। যখন তারা মনে করে আর দূরে থাকা সম্ভব নয়, ঠিক তখনই দুজন বিয়ের সিদ্ধান্ত নেয়। একদিন অফিস ছুটির দিনে রূপা আর আরাফ ঘুরতে বের হয়। সেদিনই রেস্টুরেন্টে বসে আরাফ রূপাকে বলে, এইভাবে আর কতদিন? আমার আর দূরে থাকতে ইচ্ছে করছে না। তোমায় ছাড়া ঘুম আসছে না আমার। তাহলে কি করব এখন? চলো বিয়ে করে ফেলি। সত্যি বলছো? চলো বিয়ে করে ফেলি। প্রেম ভালোবাসা অনেক তো হলো। বাকি প্রেম ভালোবাসা না হয় বিয়ের পরই হবে। তোমার পরিবার মানবে তো? রূপা: হ্যাঁ, বলো। বিশ্বাস করো আমাকে? নিজের থেকেও বেশি। তাহলে আমি যা বলবো ঠিক তাই করবে? ঠিক বুঝলাম না। তোমার যে আগে একটা বিয়ে হয়েছিল, এই কথাটা যেন আমার পরিবারে কেউ কোনোদিন না জানে। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। কোনোদিন তুমি কাউকে এ কথা বলবে না। আমার জানার দরকার ছিল, আমি জেনেছি। আর কারো জানার দরকার নেই। আর বিয়েটা আমি করছি, আমার পরিবার বা অন্য কেউ না। তাই আমি জানলেই হবে। এভাবে এত বড় সত্যিটা লুকিয়ে বিয়ে করাটা ঠিক হবে? যদি কখনো তারা জেনে যায়? কেউ জানবে না। কারণ তোমার বাসায় এক জেলায় আর আমার বাসা আরেক জেলায়। কর্মসূত্রে আমরা এখন অন্য আরেকটা জেলায় আছি। আর এখানকার কেউ তোমায় বা তোমাদের চেনে না, জানে না। আমাদেরও কেউ চেনে না, জানে না। যে কেউ কিছু আমায় পরিবারে বলবে। তাছাড়া যখন আমরা আমার জেলায় চলে যাব, তখনও কেউ জানবে না কিছু। কারণ আমার জেলায় কেউ তোমায় চেনে না। তাহলে কথা সেটাই রইল। আমি আমার পরিবার নিয়ে আগামীকাল তোমাদের বাসায় আসব। তুমি তোমার বাসার সবাইকে জানিয়ে দিও। কেউ যেন তোমার আগের বিয়ের কথা না উল্লেখ করে। আমি এটা গোপন রাখতে চাই আজীবন। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। কিন্তু কেন গোপন রাখতে চাও? সেই কথাটা তো বলবে। কারণ আমি চাই না ভুল করেও আমার পরিবার বা সমাজের কেউ তোমায় কোনো কটু কথা বলুক। আর যে কথা শুনে তুমি আঘাত পাও, কষ্ট পাও। রূপার দু চোখে সেদিন আরাফের কথায় টলমল করতে থাকে। যে ছেলেটা ওকে এত ভালোবাসে, রূপা সেদিন ওর মাকে গিয়ে বলে আগামীকাল আরাফ ওর পরিবার নিয়ে বিয়ের কথা বলতে আসবে। আর ও চায় আমার আগের বিয়ের কথাটা সবার কাছে গোপন রাখতে। ও চায় না কেউ কোনোদিন আমাকে বাজে কথা বলুক বা খোঁটা দিক। ওর জানার দরকার, ও জেনেছে, ব্যাস শেষ। রূপার মাও এমন ছেলেকে জামাই হিসেবে পাবে বলে অনেক খুশি। রূপার মা, রূপার বাবা, ভাই বোনকে সব কিছু
কিছু জানায়। পরের দিন রূপার বাসায় রান্না বাড়াসহ আরও আয়োজন করা হয়। আরাফের পরিবারের লোকজন এসে রূপাদের বাসায় খাওয়া দাওয়া করে। রূপার বাসায় লোকজন সবাই রাজি এই বিয়েতে, কারণ ছেলে ভালো, কোনো সমস্যা নেই ছেলের। তাদের মেয়েকে ভালোবাসে। আরাফের পরিবার ছেলেকে দূরে বিয়ে করাতে, অন্য জেলায় বিয়ে করাতে প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। রাজি হবার পরই দেখতে আসে রূপাকে। আর রূপা যেহেতু দেখতে শুনতে সুন্দরী আর তাদের ছেলে এই মেয়েকেই বিয়ে করবে, তাই আরাফের পরিবার আর অমত করেন না। দুই পরিবারের সম্মতিতে আরাফ আর রূপার বিয়ে ঠিক হয়। বিয়েটা পারিবারিকভাবে অনুষ্ঠিত হয়। গায়ে হলুদ, বিয়ের প্রোগ্রাম সবই হয়, তবে শুধুমাত্র দুই পরিবারের কিছু সংখ্যক লোকজন নিয়ে। দুই পরিবারের জেলা থেকে অল্প সংখ্যক লোকজন মিলিত হয়ে বিয়েতে। আরাফ আর রূপা যে জেলায় জব করে সেখানে বিয়েটা অনুষ্ঠিত হয়। বিয়েটা খুব সুন্দরভাবে হয়ে যায়। রূপাও চলে যায় আরাফদের বাসায়, যেখানে আপাতত আরাফরা ভাড়া থাকে। আরাফের জবের কারণে আনন্দের সাথে শুরু হয় ওদের সংসার জীবন, চলতেও থাকে আনন্দের সাথেই। বিয়ের পর রূপা দেখতে আরও বেশি সুন্দরী হয়ে যায়, আর সাথে আরাফকেও দেখতে এখন ভালো লাগে। স্বাস্থ্য ভালো হবার পর আরাফকে আর দেখতে খুব বেশি ভালোই লাগে। দুজনকে এখন খুব ভালো মানায়ও। দেখতে দেখতে কেটে যায় সংসার জীবনের 2 বছর। একটা সময় রূপা মনে করে এখন ওদের একটা বাচ্চা নেওয়া উচিত। আর বুদ্ধিটা রূপার মাই রূপাকে দেয়, যাতে আরাফ কোনোদিন রূপাকে ছেড়ে দিতে না পারে। এই সন্তানের জন্য হলেও যেন সংসারটা টিকে যায়। রূপা ওর বরকে জানায় ওদের এখন একটা বাচ্চা নেওয়া উচিত। আরাফও রাজি। আসুক একটা সন্তান। কয়েক মাস পর একদিন রূপা জানতে পারে ও প্রেগন্যান্ট। আর এই খবরটা যখন আরাফকে দেয়, আরাফ ও খুব বেশি খুশি হয়। দুই পরিবারের সবাই খুশি বেবি আসবে বলে। একদিন রূপা চেকআপে যাবার জন্য আরাফকে বলে, আজ একটু অফিস থেকে তাড়াতাড়ি বাসায় এসো, ডাক্তারের কাছে যাব। ডাক্তার যেভাবে যেভাবে বলে সেইভাবেই তো চলতে হবে। আরাফ আচ্ছা বলে সেদিন অফিসে চলে যায়। রূপা বিয়ের পর থেকে আর অফিসে যায় না। সেদিন রূপা কয়েকবার আরাফকে ফোন করে, কিন্তু আরাফ ফোন রিসিভ করে না। সারাদিন চলে যায়, একটা ফোনও দেয় না রূপাকে। দিন পেরিয়ে রাত আসে, কোনো খবর নেই আরাফের। রাত 12টায় রূপা আবার আরাফকে ফোন দেয়। এবার ফোনটা রিসিভ হয়। আর ফোনটা রিসিভ করে আরাফ ধমকের সাথে রূপাকে বলে, এতবার ফোন দেওয়া লাগে? রিসিভ যখন করছি না, বুঝতে কি পারছো না আমি ব্যস্ত আছি? না মানে আসলে চিন্তা হচ্ছিল, সারাদিন তোমার কোনো খবর নেই তো তাই। আর আমাদের তো আজ চেকআপে যাবার কথা ছিল, তাই আর কি। বাসায় কি আর কেউ নেই যে আমাকে ছাড়া অন্য কারো সাথে যাওয়া যাবে না? না আসলে তা না, তুমি তখন আসবে, আমি আজ আসতে পারবো না। অফিসের কাজে একটু বাইরে যাচ্ছি, কয়েকদিন থাকতে হবে সেখানে। হঠাৎ করে কোথায় যাচ্ছ তুমি? আর কাপড় চোপড়ও তো নাওনি। উফ রূপা, এত কথা কেন বলতে হচ্ছে? আমার ব্যবস্থা আমি করে নিব, তোমার এত চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আর শোনো, মিস ইউ। আচ্ছা রাখছি। আরাফ ফোনটা রেখে দেয়। রূপার চোখ কেন যেন আজ ভিজে যাচ্ছে। এই প্রথম আরাফ ওর সাথে এমন ব্যবহার করলো, আগে কোনো দিনই এমন করেনি। তাই হয়তো অশ্রু বাধা মানছে না। আরাফ কয়েকদিন বাসার বাইরে থেকে তারপর চলে আসে। এসে ঠিক আগের মতোই আবার ব্যবহার করে রূপার সাথে, আর সেদিনের জন্য ক্ষমাও চায়। রূপা সব কিছু ভুলে যায়। আবার চলতে থাকে ওদের ভালোবাসা, খুনসুটি। ইদানিং আরাফ অনেকটা রাত করে বাসায় ফেরে। জিজ্ঞেস করলে বলে অফিসে অনেক কাজ ছিল। রূপাও কোনো সন্দেহের চিত্র আঁকে না মনে, কারণ আরাফ ঠিক ঠিক কেয়ারও করে রূপার। ওর খোঁজ নেয়, ফোন দেয় অফিসের ফাঁকে ফাঁকে। এটা সেটা কিনে নিয়ে আসে, ওর জন্য প্রয়োজন হলে ডাক্তারের কাছেও নিয়ে যায়। দেখতে দেখতে অনেকগুলো মাস কেটে যায়। রূপার বেবি ডেলিভারির সময় হয়ে যায়। রূপাকে হসপিটালে নিয়ে যায় আরাফের পরিবার, কিন্তু কোনোভাবে আরাফের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আরাফ ফোন রিসিভ করছে না। একটা সময় আরাফের ফোনটাও বন্ধ হয়ে যায়। এদিকে রূপা বারবার আরাফকে দেখতে যাচ্ছে। ভয় পাচ্ছে রূপা, যদিও ডেলিভারির সময় মারা যায়। তাই আরাফকে দেখার জন্য ছটফট করছে, কিন্তু আরাফের কোনো খবর নেই। অবশেষে রূপা একটা ছেলে সন্তানের মা হয়। দুই পরিবারের সবাই অনেক খুশি। সবাই রূপাকে শুভেচ্ছা জানাচ্ছে, বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে, কিন্তু বাচ্চার বাবার খবর নেই। রাত হয়ে গেছে। হঠাৎ আরাফের এক কাজিন হসপিটালে সবার সামনে এসে বলে, আরাফ কই? ও আসেনি। সবাই উত্তর দেয়, ও হয়তো অফিসের কাজে ব্যস্ত, তাই ফোনটা রিসিভ করেনি, আর ফোনে চার্জ হয়তো শেষ।
তাই হয়তো ফোনটা বন্ধ হয়ে গেছে। তখন সে বলে, কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। এই মুহূর্তে বলা উচিত কিনা তাও জানি না। তবে বলে দেওয়াই ভালো মনে হচ্ছে। আরাফ ওর অফিসেরই একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। আর এখন ও ওই মেয়ের সাথেই আছে। আজ হয়তো বাসায়ও ফিরবে না। রূপা হাসতে হাসতে বলে, ফান করতেছেন তাই না ভাইয়া? এমন আনন্দের সময় এমন ফান কেউ করে? নিন আপনার ভাতিজাকে কোলে নিন। আমি ফান করছি না ভাবি, যা বলছি সত্যি বলছি আমি। আর ওদের বিয়েতে আমারই বেস্ট ফ্রেন্ড সাক্ষী হিসেবে ছিল, যে কিনা আরাফেরও ফ্রেন্ড, যেটা আমি কিছুক্ষণ আগেই জেনেছি। রূপা এবার কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। একদিকে সন্তান, অন্যদিকে স্বামী অন্য নারীর সাথে। রূপা চিৎকার করে কান্না শুরু করলো। আরাফের পরিবার আর রূপার পরিবার রূপাকে সান্ত্বনা দিতে শুরু করলো। সবাই বুঝালো বাসায় গিয়ে দেখবে আসলে হয়েছেটা কি, বা কেন আরাফ এমন করলো। রূপা সেই মুহূর্তে বলল, আমি এখন বাসায় চলে যাব। বাসায় চলুন। যদিও ডাক্তার বা পরের দিন বাসায় যেতে বলেছে, কিন্তু রূপা তখনই জেদ ধরে ও বাসায় চলে যাবে। আর যেহেতু নর্মাল ডেলিভারি, তাই ডাক্তাররাও ছেড়ে দেয়। রূপারা সবাই বাচ্চা নিয়ে বাসায় চলে আসে। আরাফকে বারবার ফোনে ট্রাই করা হয়, কিন্তু আরাফের ফোন বন্ধ। সবাই সারা রাত রূপার কাছে বসে থাকে। আজকের দিনটা রূপার জীবনের সবথেকে আনন্দের দিন হতে পারত, কিন্তু নিয়তি তা আর হতে দিল না। রাত পেরিয়ে সকাল হলো। আরাফের ফোন বন্ধ। রূপা কান্নাকাটি করে রূপা ভাইকে বলল, তোমরা একটু অফিসে যাও, ওর দেখো কোনো খবর পাও কিনা। রূপার ভাই অফিসে গিয়ে খবর নিল আরাফের। সবাই বলল, আরাফ অফিসে আসেনি, আর ও এখন ঠিক মতো অফিসও নাকি করে না। রূপার ভাই চালাকির সাথে কৌশল জানতে চাইল, আরাফের না একটা মেয়ে বন্ধু আছে যার সাথে ওর খুব ভালো বন্ধুত্ব, সে কই? তার সাথে একটু কথা বলতাম। একজন বলল সেও আসেনি, আর তারা দুজন একসাথেই অফিস বন্ধ দেয়। রূপার ভাই খুব অনুরোধ করে একজনের কাছ থেকে ওই মেয়ের বাড়ির ঠিকানা নিল। ঠিকানা নিয়ে আরাফের ভাইকে ফোন দিল। তারপর দুজন মিলে ঠিকানা মতো চলে গেল। মেয়ের বাসায় গিয়ে কলিং বেল বাজাতে দরজা খুলে দিল আরাফ। আরাফ রূপার ভাই আর নিজের ভাইকে দেখে থতমত খেয়ে গেল। ওরা দুজনও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। মেয়েটা আসলে এসে বলল, কে এসেছে? আরাফ উত্তর দিল, তুমি একটু থাকো, আমি পরে আসছি, জরুরি একটা দরকার, ওরা আমাকে নিতে এসেছে। এই বলে আরাফ ওদের নিয়ে বেরিয়ে এলো। সারা রাস্তা কেউ কারো সাথে কোনো কথা বলেনি। বাসায় পৌঁছানোর পর আরাফের ভাই চিৎকার করে বলে, কে ছিল এইসব ভাইয়া? ওই বাসায় কি করছিলে তুমি? সারাটা দিন সারাটা রাত আমরা তোমার ফোনে ট্রাই করেছি, কিন্তু পাইনি। আর তুমি কিনা ছি ভাইয়া, কে হয় ওই মেয়ে তোমার? কি সম্পর্ক ওই মেয়ের সাথে তোমার? আরাফ আস্তে করে সবার সামনে উত্তর দেয়, ও আমার স্ত্রী। এই কথা শুনে রূপার মা বলে উঠল, স্ত্রী? ও যদি তোমার স্ত্রী হয় তবে আমার মেয়ে কি হয় তোমার? আরাফ কোনো জবাব দেয় না। আরাফের বাবা মা আরাফকে গালাগাল শুরু করে। কেন এমন করলো? রূপা শুধু কেঁদেই যাচ্ছে। যাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে, সেই কিনা আজ ওকে এই ভাবে ঠকালো। আর ওর নিষ্পাপ বাচ্চাটা, ওর কি দোষ ছিল? এই ছিল বুঝি বিশ্বাসের প্রতিদান? রূপা এবার আরাফকে বলল, তুমি এইভাবে আমাকে ঠকাতে পারলে? একটাবার চিন্তা করলে না আমার আর আমার সন্তানের কি হবে? রূপার পরিবারের সবাই ওকে দোষারোপ করতে লাগলো। আরাফের মা কাঁদতে কাঁদতে বলল, এমন কেন করলি তুই? কেন বৌমাকে এভাবে ঠকালি? তখন আরাফ উত্তর দেয়, আমি ওকে ঠকাইনি, বরং ও আমাকে ঠকিয়েছে। আরাফের মা জিজ্ঞেস করে, মানে কি? ও কিভাবে ঠকিয়েছে তোকে? তখন আরাফ সকালের সামনে উত্তর দেয়, আমার সাথে বিয়ে হবার আগে ওর আরেকটা বিয়ে হয়েছিল, আর ও আমাকে জানায়নি। আর আমি এখন তা জেনেছি, তাই আমিও আরেকটা বিয়ে করে নিলাম সদ্য। এখানে দোষের কিছু তো নেই। এবার আরাফের পরিবার সবাই উল্টো কথা বলা শুরু করলো। রূপা খারাপ, রূপার পরিবার খারাপ, নইলে এত বড় কথা কেউ গোপন রাখে? তার ছেলেকে ঠকানো হয়েছে, একটা বিবাহিতা মেয়ে তার ছেলের গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। সবাই মিলে অনেক অপমান করে রূপার পরিবারকে। রূপা আরাফের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কিছু জানতে না আরাফ আমার অতীত সম্পর্কে? আরাফ উত্তর দেয়, না, আমি কিছু জানতাম না। এত বড় মিথ্যা তুমি বলতে পারলে? নিজের দোষ ঢাকতে তুমি আমার সম্মান নিলামে তুললে। আমি তোমাকে আগেই বলেছিলাম না আমি ডিভোর্সি? তুমি বলেছিলে
তোমার তাতে সমস্যা নেই। বারবার বলেছিলাম, তোমার পরিবার যদি না মানে। তুমি বলেছিলে এই কথাটা যেন আজীবন গোপন রাখি, যাতে কেউ আমাকে কটু কথা বলতে না পারে। অথচ আজ তুমি নিজেই আমার মান সম্মান মিথ্যা অপবাদ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলে। এই বলে যে তুমি বিয়ের আগে জানতে না আমার আগের বিয়ের কথা। এইদিকে রূপার মা বাবা বলেছে, চল রূপা, তোর আর এই বাসায় থাকতে হবে না। এই মুহূর্তে আমরা এ বাসা থেকে তোকে নিয়ে যাব। দরকার হলে তোকে আবার বিয়ে দিব। কিন্তু রূপার উত্তর দেয়, আমি যাব না মা। আর বিয়ে মানুষ কয়বার করে মা? আমি এখানেই থাকবো। আমার একটা ছেলে হয়েছে তো, ওকে আমি কার পরিচয়ে মানুষ করব? ওকে তো আমার মানুষ করতে হবে মা। ওর জন্য আমি না হয় থেকে গেলাম, থেকে যাই রূপা আরাফের বাসায়। আরাফের বাবা মা কথায় কথায় রূপার ভুল ধরে বেড়ায়। ওর আগের বিয়ের জন্যই নাকি তার ছেলে বিয়ে করেছে, নইলে কখনোই করতো না। রূপাকে দোষী করে তার ছেলেকে নির্দোষ বলে বেড়ায়, কিন্তু নাতির মুখের দিকে চেয়ে আবার সব ভুলে যায়। রূপা এসব চুপচাপ সহ্য করে যায়। এখন আশেপাশের মানুষজনও রূপার আগের বিয়ের কথা জানে। তারাও কত কিছু বলে বেড়ায়। কেউ কেউ মুখের ওপরও রূপাকে গালমন্দ করে যায়। যে মানুষটা এটা এক সময় রূপাকে সম্মান দিয়ে জীবনে জড়িয়েছিল, সেই মানুষটাই এখন তার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিল। আরাফ দ্বিতীয় বিয়েটাও ভালোবেসেই করেছে। এই মেয়েকেও সে খুব ভালোবাসে। এই বউয়ের কথায় আরাফ বাবা মা বউ বাচ্চা ছেড়ে আলাদা বাড়িতে উঠেছে। সেখানে আরাফ আর আরাফের দ্বিতীয় বউ থাকে। আর রূপা সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে শ্বশুর শাশুড়ির সেবায়। রূপাকে জিজ্ঞেস করলাম, কেন আপনি পড়ে আছেন তাহলে আরাফের বাসায়, যেখানে আরাফই নেই? সে উত্তর দিল, আমি এখন এই সংসারটা ছেড়ে গেলে লোকে বলবে আমিই খারাপ। তার জন্যই আমার দ্বিতীয় সংসারটাও টেকেনি। কেউ আরাফের ভুলটা দেখবে না। তাছাড়া আমার সন্তানকে একটা নাম দিতে হবে তো, পরিচয় দিতে হবে তো। আপনি যে বাসায় থাকেন আরাফ সেখানে আসে না? আসে। মাসে একবার মন চাইলে ওর বাবা মা আর ছেলেকে দেখতে আসে। তখন আমার সাথেও দেখা হয়। একদিন থেকেই চলে যায়। একটা দিন আমি ওকে আমার কাছে পাই। তবে প্রতি মাসে টাকা পাঠিয়ে দেয় ওর পরিবারের জন্য, ছেলের জন্য। আরাফের জন্য খারাপ লাগে না, তার ওপর ক্ষোভ হয় না। খারাপ লাগে কিনা জানি না, তবে প্রতি মাস রাতে মরণ যন্ত্রণা হয় যখন ভাবি আমার স্বামী অন্য কারো বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আর ক্ষোভ ভেবে নেয় আমার কপালে এই ছিল। শুধু মাঝে মাঝে ভাবি, মানুষ তাহলে জীবনে কয়েকবার প্রেমে পড়ে, আর কয়বার ভালোবাসে, কয়জনকে ভালোবাসে? আমাকে কি সে আদৌ ভালোবেসেছিল? আবার ভাবি, যদি নাই ভালোবাসতো তাহলে এত পাগলামি করে বিয়ে করতো না। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাকি জীবনটা তাহলে কিভাবে কাটাবেন? সে উত্তর দিল, এই তো শ্বশুর শাশুড়ির সেবা করে আর সন্তানের মুখের দিকে তাকিয়ে না হয় বাকি জীবনটা কাটিয়ে দিলাম। আরাফকে আমি সত্যি সত্যি ভালোবাসি, খুব ভালোবাসি। ওর পরিচয় মাথায় নিয়েই না হয় মরে গেলাম। এক আপুর জীবনের ঘটনা সমাপ্ত।